আসসালামু আলাইকুম। আলিবাবার পাঠশালার নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বস্তুর ধর্ম তরঙ্গ, যারা বিএসসি অনার্স ফিজিক্সে পড়ো তাদের বস্তুর ধর্ম তরঙ্গ, এটার হচ্ছে প্রথম অধ্যায় মহাকর্ষ, এবং যারা কেমিস্ট্রি ম্যাথে পড়ো তাদের হচ্ছে ফিজিক্স 2 এর একটি অধ্যায়। একটি প্রশ্ন হচ্ছে যে দেখো যে কোন স্থানের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, দেখো যে কোন স্থানের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সংগতভাবে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের সমান। ঠিক আছে, এটা আমরা আজকে প্রমাণ করব। তো দেখো এখানে বলছে কি যে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে সংখ্যাগতভাবে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের সমান, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবা? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ক্ষেত্র প্রাবল্য কি। ঠিক আছে, আচ্ছা, ক্ষেত্র প্রাবল্য জানার আগে আমাদেরকে মহাকর্ষ জানা লাগবে। দেখো মহাকর্ষ প্রাবল্য কি? মহাকর্ষ প্রাবল্য হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোন একটা বস্তু, একক ভরে কোনো বস্তু রাখলে সেটি যে বল অনুভব করে এটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আবার বলছি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, আর এমনি প্রাবল্য বলে কাকে? কোনো ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে রাখা হলে, একক ভরে বস্তুকে রাখা হলে সেটি যে বল অনুভব করে সেটাকে বলা হয় সেই ক্ষেত্রের প্রাবল্য। আর মহাকর্ষীয় প্রাবল্য মানে হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরে কোনো বস্তু রাখা হলে সেটি যে বল অনুভব করে এটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে ক্ষেত্র কি? ক্ষেত্র মানে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে সেটার ক্ষেত্র বলা হয়। যেমন মহাকর্ষ ক্ষেত্র কোনটাকে বলা হবে? ধরো যে এই অঞ্চলব্যাপী যদি মহাকর্ষ বল কাজ করে, ঠিক আছে, এটাকে বলা হবে কি? মহাকর্ষ ক্ষেত্র। তাহলে মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? লিখবো যে যে অঞ্চলব্যাপী মহাকর্ষ বল কাজ করে সেটাকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। আর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কাকে বলা হয়? মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে ধরো যে এটা মহাকর্ষ ক্ষেত্র, এর মাঝে যদি আমরা একক ভরে একটা বস্তু রাখি, একক ভরে একটা বস্তু রাখলে এটি যেই বল অনুভব করবে এটাকে বলা হবে কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে প্রথমে লিখবা যে মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? যে অঞ্চলব্যাপী মহাকর্ষ বল কাজ করে বা যে অঞ্চলব্যাপী মহাকর্ষ বলের প্রভাব থাকে এটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। এবং মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো বস্তুকে একক ভরে কোনো বস্তু স্থাপন করা হলে, কোনো বিন্দুতে একক ভরে কোনো বস্তু স্থাপন করা হলে সেটা যে বল অনুভব করে এটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে দেখো তারপর কি লিখবা? তারপর লিখবা যে মনে করি যে এ একটা বস্তু, দেখো সাপোজ ধরো যে এ একটা বস্তু এবং বি একটা বস্তু, এটা হচ্ছে এ বস্তু, ধরো যে পৃথিবী, ঠিক আছে, এবং এর বাইরে একটা বস্তু, একক ভরে একটা বস্তু রাখলাম, ঠিক আছে, এটার ভর m আর এটার ভর কত? 1। ঠিক আছে, কেন? কারণ আমরা বলছি কি একক ভরের বস্তু রাখা লাগবে। ঠিক আছে, যেটাই হোক, ধরো এটা একটা বস্তু এবং এটা আরেকটা বস্তু, এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে রাখা হয়েছে। ঠিক আছে, এই বস্তুর ভর m আর এই বস্তুর ভর 1। তাহলে দেখো ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? আমরা বলছি মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে একক ভরের বস্তু রাখলে সেটি যে বল অনুভব করে সেটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে আমরা জানি মহাকর্ষ বলের সূত্র F সমান কি জানি আমরা? G m m ভাগ r স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র ছিল, আমরা জানি কি F ইকুয়াল G m m ভাগ r স্কয়ার। এখানে m একটা বস্তুর ভর, m আর একটা বস্তুর ভর, আর g হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক, আর r কি? আর হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটা আমরা জানতাম। তাহলে দেখো এখানে আমরা বলছি কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কখন বলা হবে? যদি একক ভরের বস্তু স্থাপন করা হয় এবং এটা মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে হওয়া লাগবে। ঠিক আছে, কারণ মহাকর্ষ ক্ষেত্রের বাইরে তার কোনো আকর্ষণ বল কাজ করবে না। তাহলে দেখো তখন m এর মান কত হবে বলো তো? 1 হবে। তাহলে দেখো আমরা যদি এখানে লিখবা যে মনে করি, এটা লেখার দরকার নেই, এটা তোমাদের জাস্ট বোঝার জন্য বললাম। এই প্রশ্ন লেখার পরে লিখবা যে মনে করি একক ভরের একটি বস্তু বি বিন্দুতে স্থাপন করা হয়েছে। স্থাপন করা হলো। তাহলে দেখো বি বিন্দুতে তো একক ভরের বস্তু স্থাপন করা হয়, আর এ বস্তুর ভর কত? 1, তাই না? সরি, এ বস্তুর ভর হচ্ছে m আর বি বস্তুর ভর কত? 1। এটা তোমরা বলে দিয়েছি। তাহলে দেখো আমরা এটাই এখানে যে বল কাজ করবে সেটা, তাহলে বল ইকুয়াল কি হবে? F ইকুয়াল হবে G m আর এই বস্তুর ভর কত? 1, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? r। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব r, লিখে হবে r স্কয়ার। ঠিক আছে, দেখো এখন এই এটা কিন্তু আর f থাকবে না। কারণ কি? কেন থাকবে না? কারণ বলছি কি যে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটাকে বলে কি? মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষ প্রাবল্য। তাহলে দেখো এটা কিন্তু আর f না, এটা এখন কি হয়ে গেছে? e হয়ে গেছে। এটাই হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। ঠিক আছে, স্থাপন করা হলে মহাকর্ষ প্রাবল্য হবে কি?
স্থাপন করা হলো। অতএব মহাকর্ষ প্রাবল্য ইকুয়াল কি হবে জি এম এম ভাগ আর স্কয়ার। ঠিক আছে, দেখো এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে আমাদের প্রশ্নতে কি বলা ছিল যে দেখাও যে কোনো স্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সংখ্যাগতভাবে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে আমরা মহাকর্ষ প্রাবল্য কিন্তু পাইছি কত, ইকুয়াল জি এম এম ভাগ জি এম ভাগ আর স্কয়ার। এখানে 1 কেন বসাইছি, দেখো কারণ হচ্ছে এই যে এই বস্তুর ভর কত ছিল, 1 ছিল। এটা হচ্ছে আমরা মহাকর্ষ বলের সূত্র থেকে কিন্তু পাইছি। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় অবস্থানে কোন বস্তু, আচ্ছা আমরা আবার মহাকর্ষ বলের সূত্র থেকে জানি, আবার মহাকর্ষ বল এফ সমান কি বলতো, জি এম এম ভাগ কি আর স্কয়ার, তাই না? এটা হচ্ছে মহাকর্ষ বল। আবার আবার আমরা কি জানি, এফ সমান কি এম এ, জানো না? এটাও আমরা জানি, এফ সমান এম এ। আচ্ছা এম এ, কিন্তু এখানে আমরা কি লিখবো, এম জি লিখবো, কারণ আমরা এম এ এম জি ধরে জানতাম। কখন এম এ হতো, যদি সেটা হচ্ছে ত্বরণ থাকতো, অভিকর্ষের ত্বরণ ধরো যে বস্তুর উপর থেকে নিচে যদি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আর এ থাকবে না, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, জি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে পাইছো এটা, 2 নম্বর সমীকরণে পাইছো এটা, 3 নম্বর সমীকরণে পাইছো এটা। কোথায় থেকে পাইছো, এটা কিন্তু মহাকর্ষ প্রাবল্য, এটা আমরা সেই বল থেকে নিয়ে আসছি। ঠিক আছে, বলেই দিছে কি একক ভরের বস্তু কোন মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে সেটা যে বল অনুভব করে, তাহলে একক ভর সেটাকে বলে কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই দ্বারা যদি প্রমাণ করা প্রকাশ করা হয় তাহলে কি হবে, জি এম এম ভাগ কি আর স্কয়ার। 1 আর লেখার দরকার নাই। ঠিক আছে, অথবা দুইটা লাইন লেখো, একবার 1 বসাও, তারপর এইভাবে লিখে দাও। আচ্ছা তাহলে দেখো সমীকরণ 2 আর 3 থেকে আমরা কি লিখতে পারি, সমীকরণ 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে কি পাই বলো তো, 2 ও 3 দেখো এটা ওয়েব এটা ওয়েব, তাহলে কি পাই, এম জি ইকুয়াল জি এম এম ভাগ কি আর স্কয়ার। বা এখান থেকে কি হয়, দেখো এই যে এ এম আর এম কাটাকাটি যায়, তাহলে কি থাকে, জি ইকুয়াল জি এম ভাগ আর স্কয়ার। তাহলে এটাকে দাও 4 নম্বর সমীকরণ। তারপরে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমাদের কি প্রমাণ করতে বলছিল, দেখাও যে কোন স্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সংখ্যাগতভাবে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে এখানে দেখো, এই দেখো এটা কি আমরা বের করলাম, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান কত, জি এম ভাগ আর স্কয়ার, মহাকর্ষ বলের মান ক্ষেত্র প্রাবল্যের মান কত, জি এম ভাগ আর স্কয়ার। তাহলে লিখে দেবা সমীকরণ 1 এবং 4 থেকে আমরা বলতে পারি যে কোন স্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ওই স্থানে অভিকর্ষ ত্বরণের সমান। ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে। আর তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো অনেকেই বলছো যে কিভাবে পড়বে, এটা একটা গাইডলাইন দিতে। তো আমি তোমাদের জন্য একটা কথাই বলবো, আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য মেজর যে 3টা সাবজেক্ট আছে, মানে ফিজিক্স ডিপার্টমেন্টে যারা পড়ো, মেজর 3টা সাবজেক্ট, অর্থাৎ বলবিদ্যা, বস্তুর ধর্ম ও তরঙ্গ এবং তাপ ও তাপগতিবিদ্যা, এই 3টা সাবজেক্টে আমি যে যে টপিকস পড়াবো তোমরা শুধুমাত্র এই কয়টা আয়ত্ত করো। আমি আশা করতেছি যে তোমরা 100% পরীক্ষাতে কমন পাবা এবং সেখানে এ প্লাস পাবো, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত করো এবং এগুলো আয়ত্ত করতে পারো। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধুরা, যাতে এগুলো দেখতে পারে। ঠিক আছে, তাহলে এটাতে আমার সার্থকতা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।